আমাদেরকে চমকে দিয়ে একটা বিড়াল হঠাৎ করে ডেকে উঠল। আমি আর একটু হলে ভয়ে চিৎকার দিয়ে ফেলেছিলাম। সময় মতো আমার বন্ধু নাফিস আমার মুখ চেপে ধরায় রক্ষা পাই। দেখলাম ঘরের মাঝে একটা চক্র কেটে একজন মাঝ বয়সী লোক বসে আছে। লোকটার চোখ বন্ধ এবং এক মনে বিড়ি বিড়ি করে কি যেন পড়ছে। তার সামনে একটা কাঁচের বাতি, সেই বাতিতে রক্তের মতো কোনো তরল পদার্থ। হ্যালো বন্ধুরা, ভুতুড়ে কাহিনীর নতুন একটি ঘটনায় আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের ধারাবাহিকতায় আজও আপনাদের জন্য নতুন একটি ঘটনা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ঘটনা। আমাদের বাসাটা গ্রামের এক বিশাল মাঠের পাশেই। আমাদের সাথে থাকতো আমার এক কাকা আর তার পরিবার। মাঠটা অনেক বড় বিধায় আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না। ও মাঠের ঠিক মাঝখানটায় একটা বড় বটগাছ ছিল। মাঝে মাঝে বাইরে থেকে এসে কিছু ব্যবসায়ী সেখানে অস্থায়ী দোকান করত। তখন আমাদের জন্য খুবই খারাপ হতো, কারণ আমরা তখন সেই গাছের নিচে খেলতে পারতাম না। ও বলা হয়নি গাছটা ছিল আমাদের খেলাধুলার এক প্রধান জায়গা। স্কুল থেকে দৌড়ে এসেই সেই গাছের নিচে চলে যেতাম। বয়স তখন 14 কিংবা 15 হবে। মাঠের নিচ থেকে টিম বানানো হতো। এরপর মাঠে নেমে ক্রিকেট। প্রচন্ড গরমে হাঁসফাঁস লাগলে বসে জিরিয়ে নিতাম। সেবার এক বৃদ্ধ বয়স্ক লোক শহর থেকে আশ্চর্য রঙের এক পানীয় নিয়ে আমাদের গ্রামে ব্যবসা করতে আসলো। তার ব্যবসার মন্ত্র ছিল এমন যে এই পানি পান করিলে শরীরের বল অটুট থাকবে আর সাথে আসবে নতুন উদ্যম। সেই পানিতে কি ছিল তা আমি জানি না, তবে অল্প কয়েকদিনে তার নাম ডাক ছড়িয়ে পড়ল। দূরের গ্রাম থেকে মানুষ এসে জড়ো হতে লাগলো পানির জন্য। এদিকে আমরা পড়লাম বিপাকে। মাঠের মধ্যে যেন একটা মেলা বসে গিয়েছিল। আমাদের খেলাধুলা চাঙ্গে উঠল। আমাদের গ্রুপের দল নেতা ছিলেন শিহাব ভাই। তিনি আমাদেরকে ডেকে বললেন, এভাবে চলতে দেয়া যায় না, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম কোনো এক রাতে গিয়ে ওনার সব কিছু চুরি করে নিয়ে আসব। বিশ্বাস করুন, সেই কাজ আমাদের টাকার লোভে ছিল না, ছিল নিজেদের স্বাধীনতা আর খেলার মাঠটা ফিরে পাওয়ার জন্য। রাতে অনেকেই থাকতে পারবে না, তাই শুধুমাত্র যারা থাকতে পারবে তাদেরকেই ডাকা হলো। সিদ্ধান্ত হলো সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমরা যাব, এবং যেহেতু লোকটা রাত্রিতে তার দোকানেই থাকে, তাই দরকার হয় তাকে ভয় দেখিয়ে হলেও আজকেই কাজ সাধন করব। রাত 10টার কিছু সময় পরে আমরা বের হলাম। সবার বাড়ি মাঠ থেকে একটু দূরে হওয়ায় তারা আমার বাড়ির সামনেই অপেক্ষা করেছিল। চারপাশে এক অদ্ভুত নীরবতা। যারা গ্রামে কখনো থাকেননি তাদের বলে রাখি, বেশিরভাগ গ্রামে রাত 8টার পর নীরব হয়ে যায়। সেখানে আমাদের গ্রামকে তো আজ অসপাড়াকে বলা যায়। যাই হোক, আমরা সংখ্যায় 5 জন ছিলাম। যথারীতি শিহাব ভাই আমাদের লিড দিচ্ছিলেন। আমরা অনেক দূর থেকে দেখতে পেলাম মাঠের মধ্যখানের সেই দোকানদারের ঘর থেকে মোমবাতির আলোর মতো কিছু জ্বলছে। ভাবলাম একা মানুষ
ভয় পায় হয়তো, তাই মোমবাতি জ্বালিয়ে ঘুমায়। লোকটি একটি তাঁবুর মধ্যে দোকান দিয়েছিল। সেই তাঁবুতেই তার রাতের বেলা থাকতো। আমরা তাঁবুর কাছে পৌঁছাতে একটা অদ্ভুত গুনগুন আওয়াজ পেলাম। আওয়াজটা অনেকটা সুর করে কোনো কিছু করার মতো। আমাদেরকে চমকে দিয়ে একটা বিড়াল হঠাৎ করে ডেকে উঠল। আমি আর একটু হলে ভয়ে চিৎকার দিয়ে ফেলেছিলাম। সময় মতো আমার বন্ধু নাফিস আমার মুখ চেপে ধরায় রক্ষা পাই। আমাদের আরো ভয় পাইয়ে দিয়ে একটা কালো কুসকুসে বিড়াল আড়াল ছেড়ে বেরিয়ে এলো। মিথ্যা বলবো না, কিন্তু আমার জীবনে আমি কোনো বিড়ালের চোখ এমন সাদা হতে দেখিনি। ভালো করে তাকিয়ে দেখলাম। মনির অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর। ঠিক তখনই একটু বাতাসে সেই তাঁবুর দরজা হিসেবে ব্যবহার করা কাপড়টা একটু নড়ে গেল। সাথে সাথে আমাদের দৃষ্টি ঘুরে গেল সেই দিকে। ভিতরে যা দেখলাম তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম ঘরের মাঝে একটা চক্র কেটে একজন মাঝ বয়সী লোক বসে আছে। লোকটার চোখ বন্ধ এবং এক মনে বিড়ি বিড়ি করে কি যেন পড়ছে। তার সামনে একটা কাঁচের বাতি, সেই বাতিটি রক্তের মতো কোনো তরল পদার্থ। ঠিক সামনেই মেঝেতে একটা শিয়াল, একটা কালো বিড়াল এবং একটা ছোট বাচ্চার লাশ। লোকটা মনে হয় আমাদের উপস্থিতি লক্ষ্য করেনি, তাই তখনও এক মনে বিড় বিড় করে যাচ্ছিল। শিহাব ভাই আমাদের সকলকে আঙুল দিয়ে ইশারা করে চুপ করে থাকতে বললেন। বলতে ভুলে গেছি, আমাদের গ্রামে আসা সেই লোকের সাথে এই লোকের চেহারার অসম্ভব মিল ছিল। যেন যুবক বয়সে ওই লোকটাই এখন আমাদের সামনে বসে আছে। আমরা দম বন্ধ করে দেখছিলাম কি ঘটে। এমন সময় লোকটা আমাদের অবাক করে দিয়ে নড়ে উঠল। চোখ বন্ধ থাকা অবস্থায় একটা হাত বাড়িয়ে বেড়ালের লাশটা নিল, নিয়ে মুখের সামনে এনে কি যেন আবারও বিড়বিড় করতে লাগলো। তারপর দাঁত দিয়ে বড় করে কামড় বসালো। লোকটা যখন হা করলো তখন মোমবাতির আলোয় দেখতে পেলাম সেই দাঁতে তাজা রক্ত লেগে আছে। বলা হয়নি পুরো ঘরে লোকটাকে ঘিরে অনেকগুলো মোমবাতি জ্বালানো ছিল। গলার মধ্যে দিয়ে বমি ঠেলে বের হতে যাচ্ছিল। শিহাব ভাইয়ের দিকে তাকালাম। উনাকে দেখেও সুবিধার মনে হলো না। কিছু বলতে যাব তার আগে লোকটা বিড়ালের বিচ্ছিন্ন দেহটা পাশে নামিয়ে রেখে বাড়িয়ে শিশুর লাশটা নিল। তারপর আমাদের ভয়ের মাত্রা তুঙ্গে উঠিয়ে কামড় বসিয়ে দিল সে শিশুটির পায়ে। আর সহ্য করতে পারলাম না। আমার পাশেই ছিল হাবিবুর। ও এই দৃশ্য দেখে চিৎকার করে পিছনে দৌড় মারল। সাথে সাথে লোকটা চোখ, সেই চোখের বর্ণনা দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। অনেকে হয়তো রক্তচক্ষুর কথা শুনেছেন, কিন্তু আমি সেদিনই প্রথম চাক্ষুষ দেখলাম ব্যাপারটা। লোকটার চোখ দেখে মনে হচ্ছিল চোখ দিয়ে রক্ত পড়ছে। আমি কিছুক্ষণের জন্য জমে গেলাম জায়গায়। এমন সময় শিহাব ভাই আমাকে হাত ধরে প্রায় টেনে নিয়ে দৌড় দিলেন। পেছন থেকে লোকটার তাড়া করা আওয়াজ শুনতে পেলাম, কিন্তু বাসা বেশি দূরে না থাকায় নিরাপদেই বাসায় আসলাম। অবশেষে সেদিন সকালে হঠাৎ সবাই দেখে মাঠের মধ্য থেকে
দোকানটি হাওয়া হয়ে গেছে। শুধু তাই নয়, যারা সেই লোকের দেওয়া পানি খেয়েছিল তাদের প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়ে, রক্ত বমি করে মারা যায় অনেকজন। আমরা যারা সেদিন গিয়েছিলাম রাতে, তাদের মাঝে 2 জন ভয়ঙ্কর অসুখে পড়ে মারা যায়। আর আমি একটা স্বপ্ন তখন থেকেই দেখি যে লোকটা আমাকে তাড়া করছে। এক পর্যায়ে লোকটা আমাকে ধরে ফেলে এবং আমার হাতে কামড় দিয়ে শিরা ছিঁড়ে ফেলে। ওই সময়ই আমার ঘুম ভেঙে যায় এবং ওই স্বপ্নটি আমি নিয়মিত দেখি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। আমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো জানাতে ভুলো না। আর আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা এরকম কোনো ঘটনার সাক্ষী হয়ে থাকবো, তাহলে অবশ্যই আমাদেরকে জানিও। আমাদেরকে জানানোর ঠিকানা আমাদের ইমেইল অ্যাড্রেস। আমাদের ইমেইল অ্যাড্রেস bhuturekahini@gmail.com, যেটা রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্সে। তো এখনই পাঠিয়ে দিন আপনার ঘটনা। কথা হবে পরের কোনো ঘটনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের মতো শুভরাত্রি।